কুরবানির ঈদ উপলক্ষে সংসারটাকে আবার পরিপাটি করে গুছিয়ে নেওয়ার জন্য আমাদের সবার প্রিয় ভাইরাল পেজ থেকে হাজার হাজার টাকার প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম। আলহামদুলিল্লাহ 2 দিনের মধ্যে আমার হাতে এসে পৌঁছে গিয়েছে। তো কি প্রোডাক্ট অর্ডার করেছি তা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল ট্রিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি। নতুন দিনের নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। কুরবানির ঈদ তো প্রায় চলেই এসেছে, আর মাত্র 2-1 দিন। আমার পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ আমরা তো বাসায় থাকবো না, আমার শ্বশুর বাড়িতে চলে যাব। ঈদের আগের দিন আমরা বাড়িতে যাব। তো ঈদের আগে আমার এই পার্সেলটা আমার কাছে এসে পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের সবার প্রিয় দীপা আপু, ভালোবাসার একজন প্রিয় আপু, একজন ব্লগার, ওনার একটি পেজ আছে, পেজের নাম হচ্ছে হোম হ্যাভেন। সেখানে বিভিন্ন আইটেমের বিভিন্ন ডিজাইনের সংসারের জন্য সিরামিক্সের প্রোডাক্ট উনি আমাদের জন্য সেল করে। আমরা যারা গৃহিণীরা আছি, বাসা থেকে বের হতে পারি না কাজের চাপে, তো তাদের জন্য অনেক বেশি সুবিধা হয়েছে আপুর এই পেজটা। তো আপুকে আমি বরাবরই অনেক ধন্যবাদ জানাই। তো হাজবেন্ড হচ্ছে ঈদ উপলক্ষে আমাকে জামা কাপড় না কিনে দিয়ে আমাকে হচ্ছে এই প্রোডাক্টগুলো, সংসারের এই জিনিসপত্রগুলো কিনে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে স্বামী স্ত্রীর ভালোবাসা কখনো এভাবে শো অফ করতে হয় না বা বলতে হয় না, তাহলে নাকি সংসারে বা দুজনের উপরে নজর লাগে। তো আল্লাহ আমাদের সবার কুনজর থেকে আমাদের সংসার এবং আমাদেরকে হেফাজতে রাখুক। তো যাই হোক, এই হচ্ছে আমার সেই প্রোডাক্টগুলো, আমার অনেক পছন্দের। এখানে হচ্ছে বিভিন্ন প্রকারের বা বিভিন্ন ধরনের ট্রে আছে, কাবাব ট্রে, রাইস ট্রে বা বিভিন্ন ধরনের ডিশ ট্রে আছে। আর এটা হচ্ছে অনেক সুন্দর কিউট একটা বাটি। এর আগের বার আমি প্লেট আনিয়েছিলাম এই কালার, ইয়েলো কালার, তো সেইটা ম্যাচ করে আর কি আমি বাটিটা অর্ডার করেছি। এই ছিল দীপাপুর পেজ থেকে অর্ডার করা আমার সব পছন্দের জিনিসপত্র। তো দুপুরে রান্নাবান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার মেজবান রান্না করব, মেজবানি গরুর মাংস। মেজবান রান্না করার জন্য এখানে 1.5 কেজির মতো আমি গরুর মাংস নিয়েছি। আজকের মেজবানি মাংসটা আমি হাতে একটা মশলা বানিয়ে রান্না করব, প্লাস রাঁধুনি রেডিমিক্স যে মেজবানি গরুর মাংসের মশলা হয় সেটাও দিব। তো মশলাটা বানানোর জন্য এখানে 1 চামচ পোস্ত দানা নিয়েছি, 1/2 চামচ মিষ্টি জিরা, 1/2 চামচ হবে শাহি জিরা, 1/2 চামচ রাঁধুনি, আর নিয়েছি অর্ধেকটা জয়ফল, কিছুটা জয়ত্রী, আর 1/2 চামচের মতো হবে নিয়েছি সরিষা। তো এগুলো হচ্ছে খালা পানি দিয়ে একটু পাটায় বেটে নিচ্ছে, আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। খালা মশলাটা রেডি করতে থাকুক, আমি আপনাদেরকে মেজবানি গরুর মাংসের মশলাটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে 2টা প্যাকেট থাকে, একটা বড় একটা ছোট। বড়টার মধ্যে সব ধরনের মশলা একসাথে মিক্স করা থাকে, আর ছোটটাতে থাকে হচ্ছে রাঁধুনির গুঁড়া। তো আমি যেই হাতে মশলাটা বানাচ্ছি সেটা হচ্ছে এক্সট্রা ভাবে যদি দেন তাহলে খেতে ভালো লাগে, মেজবানির শাহী একটা ফ্লেভার আসে। চাইলে শুধু এই মশলাটা দিয়েও কিন্তু মেজবান রান্না করা যায়। তো এখানে যেহেতু আমি 1.5 কেজি গরুর মাংস রান্না করব, সেই ক্ষেত্রে আমি অর্ধেকটা মশলা নিয়েছি। আর যেই মশলাটা আছে প্যাকেটে সেটা হচ্ছে 3 কেজি গরুর মাংস রান্না করার জন্য। যেহেতু 1.5 কেজি রান্না করছি সেই জন্য আমি অর্ধেকটা নিয়েছি। এখন হচ্ছে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এই রান্নাতে পেঁয়াজ কুচিটা বেশি দিতে হয়। আর নিয়েছি একটা টমেটো, এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে দিয়েছি। আর হচ্ছে 1/3 কাপের মতো হবে টক দই দিয়েছি, চাইলে মিষ্টি দইও দেওয়া যায়। দিয়েছি বাদাম বাটা, আমি ডিপে ফ্রোজেন করে রাখি, সেখান থেকে একটা কিউব দিয়েছি। আর দিয়ে দিয়েছি যে মশলাটা খালা বেটে নিয়েছে সেই মশলাটার পুরাটা দিয়েছি। আমি আন্দাজ মতোই মশলাটা বানিয়েছি যেন পুরাটা আমার লেগে যায়। তো দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুন বাটা, আর সেই অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি। আর আস্ত মশলা দিয়ে দিচ্ছি লং, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সরিষার তেল। মেজবান রান্নাতে কিন্তু সরিষার তেলই ব্যবহার করা হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে কম হবে গরম মশলার গুঁড়া, 1/2 চামচের থেকে কম জিরার গুঁড়া, 1/2 চামচের থেকে কম মরিচের গুঁড়া এবং হচ্ছে হলুদের গুঁড়া। হাত দিয়ে মাংসর সাথে মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি।
মাখিয়ে যদি আধা ঘন্টার মতো একটু রেস্টে রাখা যায় মেরিনেট করে, তাহলে কিন্তু মাংসটা খেতে বেশি মজা লাগে, ভালো লাগে। আমার হাতে সময় একদমই নেই, সেই জন্য আমি মাখিয়ে জুখিয়ে রান্নাটা বসিয়ে দেব। কুরবানির ঈদে কিন্তু কম বেশি আমরা সবাই বিভিন্ন আইটেম বা বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করি গরুর মাংস দিয়ে। তো যারা মেজবান খেতে পছন্দ করেন, রান্না করতে পারেন না, তারা কিন্তু আমার আজকের এই রেসিপিটি দেখে একবার হলেও মেজবান রান্নাটা ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে কিন্তু রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, আর মাংসটা আমার একটু বলকও চলে আসছে আস্তে আস্তে করে। তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ এখানে টক দই দিয়েছি, বাদাম বাটা দিয়েছি, এগুলো তো হচ্ছে একটু ঘনত্ব টাইপের না, এখন তো আর পানি দেইনি, সেই জন্য মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাকে অনবরত নেড়ে চেড়ে যখন মাংস থেকে পানি বের হবে তখন আর কি চুলাটা কমিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নেবেন। তো আমিও সেম কাজই করেছি, মাংসটা প্রথম যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণের পানি দিয়ে মাংসটাকে আমি আবার কষিয়ে নেব। কষাতে কষাতেই মাংসর থেকে যখন তেল বের হয়ে আসবে, মাংসটা আমার কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব। আমার এই গরুর মাংসগুলো রান্না হতে বা সেদ্ধ হতে একটু টাইম বেশি নেয়, সেজন্য এখানে আমি 1-2 বার গরম পানি দিয়েছি অল্প অল্প পরিমাণে। তারপর মাংসটাকে সুন্দর করে কষিয়ে আমি 80% সেদ্ধ করে নিয়েছি। ঝোল দেওয়ার পরে মাংসর তরকারিটা আমার বলক চলে এসেছে। এখন হচ্ছে আমি মাংসটা বাগার দেব, সেই জন্য আমি একটা প্যানের মধ্যে 1/3 কাপ সরিষার তেল নিয়েছি, আর মুঠ ভর্তি 1 মুঠ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি ভেজে ব্রাউন করে নেব। মেজবান রান্নার অথেন্টিক ফ্লেভার রাঁধুনি দিয়ে হয়, সেটার পাশাপাশি কিন্তু এই পেঁয়াজ বেরেস্তার বা এই বাগারটারও কোনো অংশে ভূমিকা কম নেই। পেঁয়াজের এই বাগারটা মেজবানি মাংসকে আরো বেশি মজাদার আর সুস্বাদু করে তোলে। তো পেঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তখন আমি মাংসের উপর দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই পর্যায়ে মিডিয়াম থেকে আরো লো করে দেব চুলার আঁচটা। যেহেতু এখানে অনেক ধরনের মশলা আছে, টক দই, বাদাম বাটা, সেই জন্য কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই চুলার আঁচটা একদম লো করে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা উঠে রাঁধুনি রেডিমিক্স মশলার সাথে যে ছোট প্যাকেটটা এসেছে, সেই প্যাকেটের অর্ধেকটা মশলা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর 8-10টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট রান্না করার পর কিন্তু আমার মেজবান রান্না ডান। আলহামদুলিল্লাহ, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এভাবেই কিন্তু আপনারা কুরবানির ঈদে যে মেহমানরা আসবে, সেই মেহমানদের কিন্তু মেজবান রান্না করে খাইয়ে একদম পাগল বানিয়ে দিতে পারেন। পাগল বানানোর মতোই একটা রেসিপি, খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো মেজবানের পাশাপাশি কিন্তু আমি একটু ডাল রান্না করেছি, আর হচ্ছে উস্তা ভাজি করছি। বাবার বাড়ি থেকে এই ছোট ছোট উস্তাগুলো পাঠানো হয়েছে, তো বাসায় কিছু ছোট লাল আলু ছিল, সেইগুলো দিয়ে একসাথে আমি ভাজি করে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে তারপর হচ্ছে উস্তা আর আলু দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। এখন হচ্ছে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম থেকে লো আঁচে উস্তাগুলো ভাজি করে নেব। কোনো রকম ঢাকনা দেওয়া যাবে না, তাহলে উস্তাটা খেতে তিতা লাগবে। তো পাশের চুলায় হচ্ছে আমি ডালটাও বাগার দিয়ে দিচ্ছি। ফ্রোজেন করা যে ধনিয়া পাতাগুলো বাসায় রেখে দিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের। তানজিমের বাবা তো শীতকালে অনেক বেশি ধনিয়া পাতা আনতো, আমি তো আপনাদেরকে দেখিয়েছি। তো এভাবে অল্প অল্প করে বড় একটা বক্সে কেটে কেটে ফ্রোজেন করে রেখেছিলাম। এখনো হচ্ছে একটু একটু করে তরকারিতে দিয়ে খাই। ডিপের ধনিয়া পাতা কিন্তু নামিয়ে রাখা যাবে না, যখন তরকারিতে দেওয়ার দরকার সঙ্গে সঙ্গে ডিপ থেকে বের করে পরিমাণ মতো ধনিয়া পাতা দিলে একদম টাটকা ধনিয়া পাতার কালার আসে, মনেই হবে না যে এটা ফ্রোজেন করে রাখা ধনিয়া পাতা। ডাল রান্না হয়ে গেছে, উস্তা ভাজিও হয়ে গেছে, রান্না বান্না কিন্তু আমার অলমোস্ট ডান। তো এখানে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর একটু কাঁকরোলও ভাজি করব। কাঁকরোল ভাজি আমার অনেক বেশি ভালো লাগে, বাচ্চারা অল্প স্বল্প খায়, ওরা বেশি খেতে চায় না এই বিচির কারণে। ফার্স্টে আমিও খেতে পারতাম না, কিন্তু একদিন ভাজি করে খাওয়ার পর আমার এখন থেকে ভালোই লাগে খেতে। তো অল্প অল্প পরিমাণের আর কি ভেজে নিচ্ছি, আমি আর নাইম খাবো, পাশাপাশি ওরা যদি একটু খায় খাবে। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে
তেল দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে কাঁকরোল ভাজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একটা আছে যে পোলে আলু দিয়ে ভাজি করে, সেটার থেকে আমার এভাবে চাকচাক করে কাঁকরোল ভাজা খেতেই বেশি ভালো লাগে। ভাত বলেন পোলাও বলেন দুইটার সাথেই কিন্তু এভাবে কাঁকরোল ভাজিটা খুব ভালো জমে যায়। তো এই তো কথা বলতে বলতে আমার কাঁকরোল ভাজিও হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিব। গতকাল পোলাও রান্না করেছিলাম, সেখান থেকে অনেকখানি পরিমাণের পোলাও বেঁচে গিয়েছিল, তো এখন গরম করে বাচ্চাদেরকে খেতে দিচ্ছি। আর দেখেন মেজবানি মাংসের কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আসলে খাওয়ার পর বুঝতে পারবেন যে মেজবানি মাংসটা কেন এত ফেমাস চট্টগ্রামে। আমার তো অনেক বেশি ভালো লাগে। তো আমি বাচ্চাদেরকে খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি। পোলাও ছিল, মেজবানি গরুর মাংস। আমি তো এই মাংসের কালারটা দেখে একদমই ফ্যান হয়ে যাচ্ছি, এত বেশি সুন্দর হয়েছে কালারটা। তো যাই হোক, উস্তা ভাজি, কাঁকরোল ভাজি, ডাল, লেবু সব কিছু রেডি করে দিয়েছি বাচ্চাদেরকে। এখন ওরা খাবারটা খেয়ে নেবে। তো আজকের এই মেজবান রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ব্লগ আর বেশি বাড়াবো না। যারা এই অবধি আমার পাশে আছেন ব্লগের, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আজকের এই ব্লগটি নতুন দেখছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আরো নতুন নতুন রান্নার রেসিপি আপনারা দেখতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাইকে অগ্রিম ঈদ মুবারক।